মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধকে যারা আঞ্চলিক যুদ্ধ হিসেবে মনে করছেন তারা মস্ত বড় একটা ভুল করছেন। যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসন এই দিয়ে, কিন্তু সেই যুদ্ধের সেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। তাই মধ্যপ্রাচ্যের যুদ্ধকে শুধু আঞ্চলিক যুদ্ধ বলা যাচ্ছে না, এটা মূলত বৈশ্বিক অর্থনৈতিক সুনামি। তেলের দামের তীব্র ঊর্ধ্বগতি এবং টোটাল সাপ্লাই চেন এটার ভঙ্গুরতা বাংলাদেশের মতো অর্থনীতির মেরুদণ্ডে দুর্দান্ত প্রকোপে আঘাত করেছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তবে ইতিহাসের প্রত্যেকটি বড় বড় সংকট, তাই সেটা 1930s গ্রেট ডিপ্রেশন হোক অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকোপ হোক, আমাদের একটা শিক্ষা দিয়েছে। সেটা হচ্ছে যখন আর্থিক খাত, সেবা খাত, শিল্প খাত যখন মুখ থুবড়ে পড়ে, তখন একটি খাত আমাদের রক্ষা করতে পারে, সেটা হচ্ছে কৃষি খাত। একজন অর্থনীতি বিশ্লেষক হিসেবে, ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে আমি আপনাদের সামনে এই ভিডিওতে পরিষ্কার করব যে কেন আমাদের এখন কৃষিতে পূর্ণ মনোযোগ দিতে হবে, শুধু সরকারকে নয়, দেশের প্রত্যেকটি সচেতন নাগরিককে। প্রথম পয়েন্ট হচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়লে শুধুমাত্র যাতায়াত ভাড়া বাড়ে এটি ঠিক নয়। জ্বালানি তেলের দাম বাড়লে শিল্প, কৃষি, সেবা খাত সহ মানুষের জীবনে জড়িত প্রত্যেকটি আর্থিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়, প্রত্যেকটি আর্থিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তেলের সংকট মানেই পাম্পে লম্বা লাইন, সেচ পাম্পের খরচ বৃদ্ধি, ট্রাক্টরের খরচ বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া। বর্তমানে বাংলাদেশ সরকার প্রায় 160 কোটি টাকা প্রতিদিন তেলের পেছনে ভর্তুকি দিচ্ছে, এবং এই ভর্তুকি দেয়াটা বাংলাদেশের মতো দেশের জন্য আদৌ সহজ কোনো ব্যাপার নয়। আর এই সময় বিশেষ করে আমদানিকৃত চাল, ডাল, গম, মানে কৃষিজ যত পণ্য যেটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যহ লাগে, সেগুলোর উপরে নির্ভর করা হবে আত্মঘাতী। আমরা জানি বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ ভোজ্য তেল এবং গম আমদানি করে। যুদ্ধের কারণে কৃষ্ণ সাগর এবং মধ্যপ্রাচ্যের রুটগুলো বাধাগ্রস্ত হবার কারণে আন্তর্জাতিক বাজারে গমের দাম গত 2 বছরে প্রায় 35 থেকে 40% বেড়েছে। তেলের দাম ব্যারেল প্রতি $150 ছুঁই অবস্থা। এটা $150 থেকে ছাড়িয়ে যদি $200 অতিক্রম করে, তাহলে আমাদের আমদানি করতে যে খরচ পড়ে, পরিবহন ব্যয়, এটা আমাদের সাধ্যের বাইরে চলে যাবে। তার মানে যখন এই পরিবহন ব্যয় দিয়ে কোনো দ্রব্য আমদানি করা হবে, তখন দেশে সেই দ্রব্যের দাম হবে আকাশচুম্বী। এই ক্ষেত্রে কি আমাদের উচিত নয় আমাদের দেশের প্রত্যেকটি জমির প্রতিটা ইঞ্চি চাষাবাদের আওতায় নিয়ে আসা? যদি এখন আমরা আমাদের জমিকে ফেলে রাখি, তাহলে মূলত আমরা দুর্ভিক্ষকে আমন্ত্রণ জানাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটেন এবং আমেরিকার খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল, তখন তারা ভিক্টরি গার্ডেন নামে একটা আন্দোলন শুরু করেছিল। সরকার সাধারণ মানুষকে উৎসাহিত করেছিল যে তাদের বাড়ির আঙিনায়, ছাদে, বারান্দায়, পার্কে, সব জায়গায় সবজি চাষ করতে। একে বলা হতো ভিক্টরি গার্ডেন। আজকের বাংলাদেশে, আমাদের এই কৃষি প্রধান দেশে, অবশ্য এক সময়ের কৃষি প্রধান এই দেশের প্রত্যেকটি বাড়ির আঙিনা, প্রত্যেকটি খালি জায়গা, প্রত্যেকটি বাসার ছাদ, বারান্দা, যেসব পার্ক আছে অব্যবহৃত, সেসব জায়গায় চাষ করা দরকার। আমাদের জীবনে যেটা প্রয়োজন সেই রকম শস্যের, তাই সেটা সবজি হোক, ফলমূল হোক, যাই হোক না কেন। গ্রাম থেকে যে শহরে সবজি পরিবহন করে আনা হয় বড় বড় ট্রাকে করে, যখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে এবং তেলের অভাবে যখন ওই ট্রাকগুলা শহরে ঢুকতে পারবে না, বুঝতে পেরেছেন তখন শহরের মানুষের জীবনের অবস্থা কি হবে? তখন যদি প্রত্যেকেই তার ছাদ বাগানে কৃষি করে, শহরেরও যেটুকু জায়গা খালি আছে সেখানে যদি চাষবাস করে, তাহলে অনেক প্রয়োজন মিটে যাবে। আমার পরিচিত এক ভাই কালকে দেখাচ্ছিলেন যে উত্তরায় তার বাসা, তার ছাদে অনেক ধরনের ফল, অনেক ধরনের সবজি উনি চাষ করছেন। প্রত্যেকটা ছবি দেখেছেন। এরকম যদি প্রত্যেকটা ছাদে এই চাষ হয়, তাহলে শহরের সবজি প্রয়োজনীয়তা অনেকটাই মেটানো সম্ভব হবে শহর থেকেই। তেলের অভাব হলে কোল্ড স্টোরেজগুলো বন্ধ হয়ে যাবে, একটা হুলস্থুল খারাপ অবস্থা। এই জন্য উৎপাদনের দিকে মনোযোগ দেওয়ার বিকল্প নেই। কৃষিতে মনোযোগ দেওয়া মানে কিন্তু শুধু লাঙল চালানো নয়, এখানে উন্নত প্রযুক্তির ব্যবহারের প্রশ্ন এসে যায়, উন্নতভাবে চাষ করার ক্ষেত্রের কথা এসে যায়, ভার্টিক্যাল ফার্মিং এরকম, এবং ছাদ কৃষি, যে ছাদ কৃষির কথা একটু আগে বললাম। ভার্টিক্যাল ফার্মিং করা যায় ছাদের উপরে, বাসার আশপাশে যে ফাঁকা জায়গা থাকে তার মধ্যেও করা সম্ভব। কিছু কিছু বাসায় করা যাবে না, কারণ এমনভাবে গ্যারেজ ট্যারেজ করা যেখানে ছাদের, মানে যেখানে কৃষি করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ছাদের হাইড্রোপনিক একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে অল্প জায়গায় অনেক চাষ করা সম্ভব। এটা একটা নতুন চিন্তা,
অনেকেই যেটা করছেন না হয়তো শুনেছেন, তারা এইভাবে এগিয়ে আসতে পারেন। তো এই যে হাইড্রোপনিক পদ্ধতিতে প্রচুর সবজি অল্প জায়গায় করা যায়, যেটা আপনার পারিবারিক এবং কমিউনিটির চাহিদাকে মেটাতে পারে। তারপরে দানাদার শস্য, বিকল্প খাদ্য আমদানি করি আমরা কি, গম, তার বিকল্প হিসাবে ভুট্টা, তারপরে আলুর উৎপাদন এটা বাড়ানোর চেষ্টা করা যেতে পারে, কারণ আমাদের দেশে প্রচুর আলু হয়। তেলের অভাবে যখন ময়দা বা আটার দাম বাড়বে, তখন আলু এবং দানা শস্য এটাই কিন্তু আমাদের ক্যালোরির প্রধান উৎস হতে পারে। জৈব সার ও সাশ্রয়ী পদ্ধতি। রাসায়নিক যে সার তা কিন্তু মূলত জ্বালানি নির্ভর, কিন্তু জৈব সার কিন্তু জ্বালানি নির্ভর নয়। জৈব সারের দিকে যদি আমরা মনোযোগ দেই, তাহলে রাসায়নিক সারের বিকল্প হতে পারে এই জৈব সার, যেখানে সূর্যের আলো দিয়েই কিন্তু স্থানীয়ভাবে আমরা জৈব সার তৈরি করতে পারি এবং সেটা দিয়ে আমরা আমাদের ফলন বাড়াতে পারি। তার মানে এখানে মূল কথাটা হচ্ছে রাসায়নিক সারের বিকল্প চিন্তা করা এবং কৃষিতে তাকে ইনভলভ করে উৎপাদন বাড়ানো। এগুলো করলে কি হবে, তেলের উপরে আপনার নির্ভরতা কমবে। এবার বলি যে কেন এখন কৃষিতে বিনিয়োগ করাটাই সেরা স্ট্র্যাটেজি। দেখেন, আপনি যদি খুব গভীরভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে মন্দার সময়ে মানুষ দামি গাড়ি কিনবে না, দামি পোশাক কিনবে না, ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড শু কিনবে না, ব্র্যান্ডেড আইফোন কিনবে না, কিন্তু এই সময়ে সে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবে না। মানুষ কাপড় না পরলে বেঁচে থাকে, কিন্তু না খেলে তো বেঁচে থাকতে পারে না। দেখেন, যুদ্ধের ভয়াবহতায় যখন বিশ্বব্যাপী, আমাদের দেশে তো বটেই, মুদ্রাস্ফীতি চরমে উঠবে, তখন কিন্তু গাড়ির দাম কমে যাবে, ইভেন বাড়ির দামও কমে যেতে পারে, অন্যান্য সবকিছুর দাম কমবে, কিন্তু কৃষি পণ্যের দাম কিন্তু বাড়বে। আরেকটা মনে করতে হবে যে যদি আমরা আমাদের কৃষিতে মনোযোগ দিয়ে যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমরা গম বা ভোজ্য তেল আরও অন্যান্য জিনিসপত্র আমদানি করে যে পরিমাণ রিজার্ভের ক্ষয়সাধন করি, সেই ক্ষয়সাধন কমানো যাবে, আমাদের রিজার্ভের উপরে চাপ কমানো যাবে। রিজার্ভের উপরে যদি চাপ কমে, তাহলে আপনার টাকার মান ধরে রাখা সহজ হবে, মানে ইনফ্লেশন কমিয়ে রাখা যাবে। সুতরাং কৃষি একটা মারাত্মক বিকল্প এবং খুব প্রয়োজনীয় উপাদান। এখন এই পরিস্থিতিতে ব্যক্তি পর্যায়ে আমাদের করণীয়টা কি, সেটা নিয়ে একটু কথা বলা দরকার। আপনারা যারা চাকরিজীবী আছেন, তারা বিভিন্ন শহরে চাকরি করছেন, তাদের অবশ্যই দেখবেন যে গ্রামে যে জমি আছে সেটা হয় ফেলানো আছে, অথবা অল্প মনোযোগ দিয়ে কিছু একটা উৎপাদন করা হচ্ছে। আপনারা প্রত্যেককেই আপনাদের নিজস্ব যে জমি আছে সেই জমিতে মনোযোগ দিন, অব্যবহৃত জমি ব্যবহারের আওতায় নিয়ে আসুন, এবং আমি মনে করি সরকারিভাবে এই জিনিসটা তদারকিও করা দরকার। যখনই আপনি সেটা করছেন, তখন আপনি কৃষিতে উৎপাদন বাড়াচ্ছেন, যেটা আপনার প্রয়োজন এবং আপনার আশেপাশের লোকের প্রয়োজন মেটাচ্ছে। আবার যারা উদ্যোক্তা, তারা এখন এগ্রিতে বেশি মনোযোগ দিতে পারেন। গতকালকে আমি একজন গার্মেন্টস ওনারের সাথে কথা বলছিলাম, ওনাকে আমি বলছিলাম যে আপনার এলাকায় কেমন জমি আছে, বলে অনেক জমি আছে, কিন্তু তেমন কিছু করা হচ্ছে না। আমি বললাম তাড়াতাড়ি সেই জমিতে মনোযোগ দিন, সেখানে প্রচুর ফসল ফলান, শুধু আপনার কাজে লাগবে না, আপনার দেশের অন্য মানুষেরও কাজে লাগবে। উনি আমার কথাটা নিলেন এবং উনি বললেন যে দেখেন, গার্মেন্টসের খুব খারাপ দিন আসছে। আমিও ফিল করি তাই। যদি যুদ্ধ প্রলং করে, তাহলে গার্মেন্টসের আসলে খারাপ দিন আসবে, কারণ আমরা বৈশ্বিক কম্পিটিশনে টিকতে পারবো না। ভিয়েতনাম, ভারত, চায়না, এদের যে উৎপাদন খরচ হবে তার চেয়ে আমাদের উৎপাদন খরচ বেশি হবে, এবং ওরা যে পরিমাণ এক্সপোর্ট করতে পারবে, যে দাম পাবে, আমরা সে পরিমাণ দাম পাবো না। তাই এখন যারা উদ্যোক্তা, তারা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির দিকে মনোযোগী হতে পারে। আরেকটা ব্যাপার যে আমাদের সবারই যার যার পর্যায় থেকে অপ্রয়োজনীয় খরচ থেকে বের হয়ে আসা দরকার, সাশ্রয়ী মনোভাব রাখা দরকার, অল্পে তুষ্ট থাকা দরকার, মনকে প্রস্তুত রাখা দরকার যে কোনো খারাপ পরিস্থিতিতে যেন আমরা টিকে থাকতে পারি। মনে রাখবেন, এখন যারা উৎপাদন করবে, যারা সরাসরি উৎপাদনের সাথে সম্পৃক্ত হবে, শুধু তারাই ভালো থাকবে। এবং তেলের অভাব যদি চরম হয়, তাহলে শহরে জীবন ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। এমনভাবে নিজেকে প্রস্তুত করা দরকার যেন আমরা আমাদের গ্রামে যেয়ে হলেও টিকতে পারি। এবং এক এমপি তো বলেছেন যে 2 মাসের মধ্যে নাকি ঢাকা থেকে বহু লোক গ্রামে চলে যেতে বাধ্য হবে, এবং উনি এটা সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধের সময় যেমন মানুষের স্থানান্তর ঘটেছিল প্রয়োজনে বিপদে পড়ে, এখনো সেই অবস্থা হতে পারে, কিন্তু এখন কাটতে হবে মূলত আর্থিক, অর্থনৈতিক। যাই হোক, যারা বিভিন্ন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করছেন বিলাসিতা এবং অপ্রয়োজনীয় জিনিস উৎপাদনের ক্ষেত্রে, তাদেরকে বলবো যে কৃষি ক্ষেত্রে টাকা বিনিয়োগ করুন। যে দেশ একসময় কৃষির উপরে নির্ভর করত, যে দেশের 80 থেকে 90% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর ডিপেন্ডেন্ট ছিল, সেই দেশে সেই কৃষি ক্ষেত্রের সম্ভাবনা কমে যায় নাই। আমরা পরিবর্তিত হয়েছি, আমাদের ল্যান্ড পরিবর্তিত হয় নাই। এই পলি মাটির ল্যান্ড উর্বরই আছে। সুতরাং এদিকে আমাদের মনোযোগ দিতে হবে, নিজেদের স্বার্থে, দেশকে বাঁচানোর সাথে, নিজেদের জীবনকে রক্ষা করার স্বার্থে। মনে রাখতে হবে, দুর্যোগে তারাই টিকে থাকে যারা আগে থেকে প্রস্তুত থাকে, আর অপ্রস্তুত লোকজন অল্প দুর্যোগে ভেঙে পড়ে। মনে রাখতে হবে, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তেলের বাজারে চরম সংকট দেখা দিবে। পানি প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, গ্যাস প্রবাহ, সমস্ত লজিস্টিক সিস্টেম সবকিছু পর্যদস্ত হয়ে যাবে, এবং এমন এক অন্ধকার সময় আসতে পারে যে তখন যদি আমাদের হাতে টাকাও থাকে, তাহলে হয়তো জিনিস পাবো না। তার মানে টাকাও সমস্যার সমাধান করতে পারবে না, এই জন্য কৃষি সমস্যার সমাধান করতে পারবে, কারণ কৃষি তো উৎপাদন করবে সরাসরি। মনে রাখতে হবে, যে দেশ কৃষিতে যত বেশি উন্নত, সে দেশ
তত সুন্দরভাবে টিকে থাকতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয় কি জানেন, যে কোনো দেশ, যে দেশ প্রচন্ড শক্তিশালী এবং যাদের সেনাবাহিনী বিশ্বের শীর্ষে, তারাও কিন্তু ক্ষুধা পেটে যুদ্ধ করতে পারেনি। তার মানে খেতে হবে আপনাকে। বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর বেঁচে থাকার, টিকে থাকার, অস্তিত্ব বজায় রাখার একমাত্র জায়গা হচ্ছে কৃষি। তাই আসুন আমরা অপ্রয়োজনীয় দিকে খেয়াল না করে, অপ্রয়োজনীয় খরচকে কাট করে, শৌখিনতা পরিত্যাগ করে মাটির দিকে তাকাই, কৃষির দিকে মনোযোগ দিন। কারণ কৃষি কখনো আমাদের ধোঁকা দেয়নি, কৃষি আমাদের টিকিয়ে রেখেছে এবং সংকটে কৃষি আমাদেরকে টিকিয়ে রাখবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।